প্রফেশনাল জিনিসটা কিন্তু আসলে সম্মানী। এই সম্মানীটা না দিলে ইঞ্জিনিয়ারদের সম্মান থাকে না। সিভিল ইঞ্জিনিয়ার এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মাধ্যমে মানুষের খুব কাছাকাছি যাওয়া যায়। যে যারা লেম্যান, যারা সাইডে কাজ করে, তারা মালিককে খুব ইনফ্লুয়েন্স করে। এই বিল্ডিংটা তো আপনি 6 তলা তো ডিজাইন করছেন, এটা তো 9 তলা করতে পারবেন। তারা তাদেরকে বায়াস্ট করে। এনপিবি নিউজের বিশেষ আয়োজন বিল টক বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম মিজান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি ভবন নিরাপত্তা, টেকসই নকশা এবং বাংলাদেশের বাস্তবতায় আধুনিক নির্মাণ নিয়ে। আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোয়েব। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে 1986 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং দীর্ঘদিন ধরে একজন হাই রাইজ স্ট্রাকচারাল এক্সপার্ট হিসেবে দেশ ও দেশের বাইরে কাজ করে আসছেন। আজ আমরা তার অভিজ্ঞতা থেকে জানব কিভাবে নিরাপদ ভবন নির্মাণ সম্ভব, হাই রাইজ স্ট্রাকচারে কোথায় আমাদের সতর্ক হওয়া প্রয়োজন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ভবন নির্মাণে একজন প্রকৌশলীর দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। চলুন কথা বলা যাক আমাদের আজকের অতিথির সাথে। সোয়েব ভাই, বিল টক বাংলাদেশে আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আপনাকে অতিথি হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সো আমি প্রথমেই ইঞ্জিনিয়ারিং টপিক্সের বাইরে আপনার জীবনের একটা গল্প দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আপনি এই যে দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে আপনার কোনো আনন্দের বা কোনো মজার কোনো ঘটনা যেটা আমার দর্শকদের সঙ্গে আপনি শেয়ার করতে চান, যদি একটু বলেন। ঘটনা তো অনেক আছে, তো একটা ঘটনা আমি বলি। আমরা তো কনসালটেন্সি করি, তো কনসালটেন্সি করলে একটা ফি একটা ব্যাপার হয়। যখন মাদ্রাসা বা কোনো ধর্মীয় মানে স্ট্রাকচার করতে হয়, তখন আমরা কিন্তু মানে ফিটা নিতে চাই না। তারপরে নিতে হয় অন্য একটা কারণে, সেটা আমি পরে বলবো। তো আমার এক বন্ধু আমাকে বললো যে একটা মাদ্রাসা বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে, তুই কনসালটেন্সি। হ্যাঁ, আমি ডিজাইন করে দিব, তবে আমাকে ফি দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ও বললো আমাকে ফি দিবে। আমি ডিজাইন করার যত সময় ডিজাইনটা মাদ্রাসায় নিয়ে গেলাম, তারা আমাকে একটা চেক দিল, একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের চেক দিল। তো চেক দেওয়ার পরে ওরা আমার কাছ থেকে, আমি বললাম তাহলে এক কাজ করি, চেকটা যখন আমাকে দিলেন, এই চেকটা আমি এই মাদ্রাসায় দান করে দিলাম। আচ্ছা, ভেরি ফ্যান্টাস্টিক। তখন তারা আমাকে আমাকে মানি রিসিট দেন, তো একটা মানি রিসিট দিল। তারপর তারা এত খুশি হলো, তারা আমাকে বলল যে আপনার নামটা দান তালিকায়, যারা ডোনেট করে তালিকায় আপনার নামটা উঠে গেল। আচ্ছা, তো এটা আমার কাছে খুব ভালো লাগলো আর কি। ওকে, ফ্যান্টাস্টিক। মানে আপনি ফিও করলেন না, কিন্তু একজন ডোনার হিসেবে তাদের সঙ্গে থেকে গেলেন। যেহেতু আপনি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার প্রফেশনাল ফিস নেওয়া উচিত। দারুণ। আচ্ছা, আরেকটু বলি, আর প্রফেশনাল জিনিসটা কিন্তু আসলে সম্মানী। এই সম্মানীটা না দিলে ইঞ্জিনিয়ারদের সম্মান থাকে না। কিন্তু কারণটাকে আমি বলি আপনাকে। আমি যদি একদম ফ্রি একটা কাজ করে দেই, যারই কাজ করি, সে আমাকে কিন্তু দ্বিতীয়বার দেখা হলে আর চিনবেই না, আর দীর্ঘদিন পরে হলে তো একদম ভুলে যাবে। তো এটা কিন্তু একটা বাস্তবসম্মত উদাহরণ। এই ধরনের এক্সপেরিয়েন্স আপনার অনেক আছে। একটা খুব আমার এক আত্মীয়, মানে আমার শ্বশুরকুলের আত্মীয় আর কি যাকে বলে। তো একটা বিল্ডিং, 6 তলা বিল্ডিং আমি ডিজাইন করে দিলাম। আচ্ছা, উনি আমার মামা শ্বশুর হয়। ডিজাইন করে দেওয়ার পর উনি আর্থ ব্রেকিং করবে। আচ্ছা, তো আর্থ ব্রেকিং করার জন্য আমাকে বাসায় ফোন দিল, আমার শাশুড়িকে খুঁজতেছে। আচ্ছা, মানে ওনার বোনকে। তা আমি বললাম কেন? আমি তো আর্থ ব্রেকিং করবো, তোমার শাশুড়িকে একটু নিয়ে যাব দোয়া করতে। তো আমি বললাম, আমি কিন্তু তার ডিজাইনে কোনো পয়সা নিইনি। তো আমি বললাম, দেখেন ডিজাইনটা কিন্তু আমি করেছি, তো আপনি আপনার বোনকে অবশ্যই বলবেন, কিন্তু আপনি তো আমাকেও তো বলবেন, দোয়া করার জন্য বলবেন। এটা একমাত্র কারণ হলো যেহেতু আমি কোনো ফি নেই, কাজে এখানে আমার সম্মানীয় নাই। খুবই ইন্টারেস্টিং একটা গল্প। মানে ফিস না নিলে আসলে ইঞ্জিনিয়ারদের সম্মান থাকে না। এটার সঙ্গে সম্মানও আছে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো ভালো স্টুডেন্ট ছিলেন নিশ্চয়ই, যেহেতু বুয়েটে আপনি পড়াশোনা করেছেন, বাংলাদেশের টপ ক্লাস স্টুডেন্টরা বুয়েটে চান্স পায়। আপনি চাইলে মেডিকেল বা অন্য যে কোনো দিকে যেতে পারতেন, বাট আপনি সিভিল ইঞ্জিনিয়ারিংটা কেন বেছে নিলেন? আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মাধ্যমে মানুষের খুব কাছাকাছি যাওয়া যায়। দৈনন্দিন জীবনে মানুষের অন্যতম প্রয়োজন হলো বাসস্থান। এই বাসস্থানের ডেভেলপমেন্ট বলেন বা উন্নতির জন্য সিভিল ইঞ্জিনিয়াররাই মোটামুটি অগ্রণী ভূমিকা পালন করে। আর সমাজে সিভিল ইঞ্জিনিয়ারদের একটা ভালো
মানে গর্ব করার মতো অবস্থা আছে। সোশ্যাল স্ট্যাটাস বলেন বা গর্ব, এবং এই জন্য আমি নিজেও গর্বিত বোধ করি যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। মানে এটা যেমন সোশ্যাল স্ট্যাটাস, পাশাপাশি আর্থিক আর্থিক ব্যাপারটা সবার কাছে আবার একরকম না। আচ্ছা, আচ্ছা। আমি আর্থিক ব্যাপারটাকে অত গুরুত্ব দিই না। হুম, হুম, যেটা আসবে সেটা আসবেই। হুম, হুম। এটার জন্য ওই বললাম না যে আমার আত্মীয় বা অনেকের আমি ফ্রি অফ কস্টে করে দিই। এতে একটু সম্মানহানি হয় মাঝে মাঝে। মাঝে মাঝে আমাকে সম্মানহানি ভুলে যায়, আমাকে স্মরণ করে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, যদি ওই কাজটা করি, ধরেন আমি একজন কাছ থেকে একটা বললাম, কমিটমেন্ট করালাম যে আপনি আমাকে এই কাজটা করে দিলে, একজন ধরেন খুব নিম্ন শ্রেণীর লোক, তার ফি দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। আচ্ছা, মানে হয়তো ছোটখাটো একটা দোতলা বাড়ি বলে করবেন, স্যার আমি একটা তিনতলা লোন বাড়ি নিব, আমাকে একটা এস্টিমেট করে দেন। হ্যাঁ, কত টাকা লোন নিব? ধরো 20 লাখ টাকা। তা আমি একটা সুন্দর আমি একটু বলে নিলাম, আমাকে কিন্তু 3,000 টাকা দিতে হবে ওই ধরুন ওই সময়। হুম, হুম। তো মানে আপনি বলছেন এখন থেকে 20 বছর 20 বছর আগে, তো হ্যাঁ আপনাকে আমি 3,000 টাকা দিব। ওকে। তা লোকটা আসলে গরিব, হুম, হুম, ব্যাংক লোনের জন্য তার একটা এস্টিমেট দরকার, ব্যাংকে সাবমিট করতে। আমি করে দিলাম। করে দেওয়ার পরে তো ও আমাকে টাকাটা দিল, টাকাটা আমি তাকে দিয়ে দিলাম, আবার রিটার্ন করলাম। আপনি নিলেন না। সে আমাকে যে মানে সে তার কাছে একটা বিরাট প্রাপ্তি মনে হইলো হুম, হুম, হুম। যে স্যার স্যার মানে স্যার অ্যামাউন্টটা 3000 টাকা, হ্যাঁ। কিন্তু তার কাছে এটা হ্যাঁ, এবং satisfaction সে আমাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করলো, স্যার আপনি যে এটা আমি তো ভাবতে পারিনি যে আপনি এটা মানে বিনা পয়সায় করে দিবে। মানে এগুলি এটা আমি এগুলি খুব ফিল করি বা আমার কাছে খুব ভালো লাগে এগুলি। মানে একটা মেন্টাল কারণ স্যাটিসফ্যাকশন অনেক জায়গা থাকে। এটা কারণটা হলো সে কিন্তু আমাকে টাকাটা দেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সে টাকাটা আমি নেইনি, তার মানে কি সে টাকাটা আবার ফিরে পেলো, তার মানে তার কাছে একটা বিরাট কিছু সে কিছু পেল পেলো তার আর কাছে কি। মনে হলো। কিন্তু একদম যদি আমি বলতাম না আমি টাকা নিব না, তাহলে কিন্তু এই জিনিসটা তার মধ্যে ফিলিংসটা আসতো না। এটাও একটা কারণ। ভেরি ইন্টারেস্টিং। Interesting. আচ্ছা, তো এই প্রসঙ্গে আমি জানতে চাই, বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অ্যাকচুয়ালি সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি, মানে তাদের কাজের বাধা? অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষ সিভিল ইঞ্জিনিয়ারদের প্রতি মানে অ্যাওয়ারনেসটা কম, যে সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের যে কন্ট্রিবিউশনটা কী বা সিভিল ইঞ্জিনিয়ারিংটা কী সেটাও ভালো মতো বুঝে না। এটা হলো বড় চ্যালেঞ্জ। তারপরে তারা যে বিল্ডিংগুলি করে, নর্মালি সিভিল ইঞ্জিনিয়ারের কাছে খুব একটা আসতে চায় না, আচ্ছা। যদি ছোটোখাটো বিল্ডিং হয়। হুম, হুম। হ্যাঁ, এবং তারা ওই কোড ফলো করে একটা বিল্ডিং করতে হবে সেটাও তারা বুঝতে পারে না। এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটা জিনিস হলো যে হ্যাঁ আমি বিল্ডিংটা কয়তলা ডিজাইন করছি সেটাও সে কিন্তু অনেক সময় জানেই না। আচ্ছা। হ্যাঁ, ধরুন এটা ডিজাইন করা আছে 6 তলা, তো সে ফট করে 7 তলা বা 8 তলাও করে ফেললো। হুম, হুম। এই যে একটা বিরাট লোডের ব্যাপার, এটা কিন্তু তারা বুঝতে পারে না বা এটা তারা জানতেও পারে না কখনো। যার ফলে হয় কি, ওই যে বড় বড় আমাদের দুর্ঘটনাগুলি ঘটে, অনেকগুলি ঘটনা ঘটছে যে হাই রাইজ বিল্ডিং, যে বিশেষ করে যে রানা প্লাজার কথা বলি, বিল্ডিংটা ছিল 6 তলা, সেটাকে করা হয়েছে 9 তলা। ও, যার ফলে এটা সো এটা কি ল্যাক অফ নলেজ মানুষের, নাকি ল্যাক অফ নলেজ, ল্যাক অফ এডুকেশন। আচ্ছা, এডুকেশন একটা ফ্যাক্টর। বা অনেক সময় ইগনোর করে যায়, বা স্থানীয় যে মিস্ত্রি টিস্ত্রির পরামর্শ মতো করে হ্যাঁ, ফেলে। এটা করে, বা এটাকে গুরুত্বটা বুঝে না। সে ধরে নেয় যে আমি তো মোটা মোটা কলাম দিয়েছি, বিল্ডিং এর ডিজাইন তো করাই আছে। হ্যাঁ ডিজাইন তো এত মোটা কলাম, ওনারা আবার এগুলি আবার ভালো বুঝে, কলাম যদি খুব মোটা হয় তা ধরে নেয় যে এটাতে 6 তলা হলো, হ্যাঁ, 10 তলা করা যাবে, কোনো এবং অসুবিধা নেই। এতে একটা সবচেয়ে সমস্যা হলো যে যারা লেম্যান, যারা সাইডে কাজ করে, তারা মালিককে খুব ইনফ্লুয়েন্স করে। যেমন স্যার এই বিল্ডিংটা তো আপনি 6 তলা তো ডিজাইন করছেন, এটা আপনি 9 তলা করতে পারবেন। তারা তাদেরকে বায়াস্ট করে। তো আমাকে এরকম একটা আসছিল যে স্যার আপনি যে কলামগুলি যে রড দিয়েছেন, রড বেশি হয়ে গেছে। আপনার ডিজাইন, আপনার হ্যাঁ, ডিজাইন করে নাকি আমার ডিজাইন করে। আপনার ডিজাইন নিয়ে হ্যাঁ, আপনার কাছে এসে বলছে আপনি রড হ্যাঁ, বেশি এটা দিয়েছেন? আমি কে বলেছে এটা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বললো যে উনি বলেছে যে সাইট ইঞ্জিনিয়ার। আমাকে তুমি যে এটা যে বললা, কিভাবে বললা যে আমি রড বেশি দিয়েছি? স্যার ওই বিল্ডিংটা মানে আমাকে 2-3টা বিল্ডিংয়ের উদাহরণ দিয়ে বলতেছে আর কি। তা সেখানে কি তুমি কি জানো স্প্যানটা কত? আমার এখানে স্প্যানটা 22 ফিট, ওখানে স্প্যানটা কত? বলো দি কত? তুমি তো বলতে পারতেছো না। তো স্প্যানও তো একটা ফ্যাক্টর। এই যে ব্যাপারগুলি, এটা নর্মালি এই মানে মানুষ বুঝতে চায় না, এবং সাইটে যারা কাজ করে তারা মালিকদের বায়াস্ট করে, মালিককে প্ররোচিত করে যে স্যার বাড়ান, 2টা ফ্লোর বাড়ান, 3টা ফ্লোর বাড়ান। আমি একটা আপনাকে সুন্দর উদাহরণ দেই। জি প্লিজ। একজন ভদ্রলোক
বিল্ডিংটা 6 তলাকে 8 তলা করে ফেলছে। আচ্ছা। পরে সে উপলব্ধি করতে পেরেছে যে ওভারলোড হয়ে গেছে। তো একজন সাধারণ ইঞ্জিনিয়ার কাছে ভদ্রলোক মানে মালিক গেছেন, তো সাধারণ ইঞ্জিনিয়ার বলল, স্যার আপনি একটা ফ্লোর ভেঙে ফেলেন, যেহেতু লোড বেশি হয়ে লোড গেছে, বেশি, একটা ফ্লোর ভেঙে ফেলেন। তো তার কথাটা সে গুরুত্ব দিল না। তখন সে একজন বড় ইঞ্জিনিয়ারের কাছে গেল। আচ্ছা। তো বড় ইঞ্জিনিয়ার বলল, আমাকে 1 লাখ টাকা নিয়ে আসেন, তার প্রফেশনাল ফিস। হ্যাঁ ফিসটা নিয়ে আসেন। তো ফিসটা সে নিয়ে আসলো। নিয়ে আসার পর সে একই কথা বলল যে একটা ফ্লোর ভেঙে ফেলুন। আচ্ছা। তো এটা হলো ওই ফি না দিলেও কিন্তু মানুষের মধ্যে কনফিডেন্টটা আসে না, কনফিডেন্সটা আসে না। কনফিডেন্ট আসে না। ফিস অনেক সময় ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে, তার ডিসিশন মেকিং কাজ করে। সো ভাই আপনি কি আমাকে একটু বলবেন যে একজন সিভিল ইঞ্জিনিয়ার, মানে আপনি যেটা বলছিলেন যে আর্কিটেকচারটা অনেকে বুঝে বা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাপারে অতটুকু সিরিয়াসনেস নাই বা গুরুত্ব দেয় না, একজন সিভিল ইঞ্জিনিয়ারের অ্যাকচুয়ালি কি কি দায়িত্ব থাকে একটা বিল্ডিং যখন হয়? সিভিল ইঞ্জিনিয়ার সবচেয়ে ফার্স্ট দায়িত্ব যেটা, সেটা হলো বিল্ডিংটাকে স্ট্রাকচারালি সাউন্ড করে কনস্ট্রাকশন করার জন্য যা যা করা দরকার, যেটা লোড ডিস্ট্রিবিউশন, লোড অ্যানালাইসিস, কোড মোতাবেক বিল্ডিংটা যাতে কনস্ট্রাকশন করা হয় সেগুলিকে মানে আরোপ করা যেন এই কাজগুলি অবশ্যই হয়। যদি কোড মোতাবেক যদি বিল্ডিংটা ডিজাইন করা হলো কিন্তু এটা ইমপ্লিমেন্ট হলো না, তাহলে তো কোনো লাভ হলো না। ডিজাইনটা খাতা কলমে থাকলো, কিন্তু খাতা কলমে আছে, কিন্তু এটাই ম্যাক্সিমাম সময় হয়। কারণ আমরা ডিজাইন করে দেই, ডিজাইনে আমরা যথেষ্ট ডিটেলিং করি। একটা কি বিষয় কি জানেন, যত ডিটেলিং বেশি হবে তত বেশি সুপারভিশন কস্ট বেড়ে যাবে। আচ্ছা। কারণ আপনাকে বারে বার আপনাকে হয়তো আমাকে ডাকতে হবে বা আরেকজন ইঞ্জিনিয়ারকে দিয়ে এটাকে চেক করতে হবে যে ডিটেলিংটা বেশি হয়। আর ডিটেলিং যদি বেশি না হয় তাহলে ঝামেলা নাই। আর ডিটেলিংটা যাতে হলে দুটো ব্যাপার হয়, বিল্ডিংটা মানে সূক্ষ্মভাবে কনস্ট্রাকশন করা যায় এবং মিনিমাম কস্টে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা আসে বা ম্যাটেরিয়ালের ইউটিলাইজটা করা যায়। আচ্ছা। যদি আমি কোড ফলো করে ডিজাইনটা করি এবং বিল্ডিংটা সেফও হয়। তো সিভিল ইঞ্জিনিয়ারের সবচেয়ে মেইন ফাংশন যেটা, যে বিল্ডিংটা যাতে কোনোভাবেই ওভারলোডিং না হয় সেটাও খেয়াল রাখা, বা সেটাকে মালিককে ভালোভাবে বলা যে আপনি যেটা করা হয়েছে 6 তলা, আপনি 6 তলাতে স্টিক করেন, আপনি এটা 7 তলা করেন না। এটা কিন্তু আমাদের কাছে অনেক সময় আসে যে একটা ফ্লোর বাড়িয়ে ফেলা তো কেউ কিছু মনেই করে না, মনে করে না। 6 তলা করছি, একটা তলা বাড়াবো, কিছু হবে না। আমি তলা করছি, একটা তলা বাড়ালাম, কিন্তু আমি তো 6 তলা ধরেই ডিজাইন করছি। হ্যাঁ, ডিজাইন তো ওইভাবেই ক্যালকুলেট, হ্যাঁ আমাকে তো ওইটাকে জাস্টিফাই করতে হবে। হ্যাঁ, যেমন এখন মনে করেন যে ক্যান্টনমেন্ট বোর্ড 6 তলাকে 7 তলা পারমিশন দিচ্ছিল, কিন্তু প্রোভাইডেড তাকে আপনাকে এটাকে জাস্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা 7 তলা করা যাবে। এবং মানে যে বিল্ডিংগুলো 6 তলা হয়ে গেছে ওইগুলোকে আবার তারা 7 তলা প্ল্যান দিচ্ছে। এটাগুলো কি ডিএইচএস গুলোতে? ডিএইচএস গুলোতে এখন এটাকে আবার আরেক তলা বৃদ্ধি করার জন্য করছে 8 তলা। দেখুন মানে 7 তলা যদি করা থাকে তাহলে 8 তলা বিল্ডিংগুলো হয়ে গেছে, দেখুন যে বিল্ডিংগুলো 7 তলা হয়ে গেছে প্ল্যান ওয়াইজ, মানে অ্যাপ্রুভ প্ল্যান ওয়াইজ 7 তলা হচ্ছে। এখন ওইটাকে আপনি ইচ্ছে করলে গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে 8 তলা, মানে ক্যান্টনমেন্ট বোর্ড ওদের ডিএইচএস গুলোতে দেয়। তো ওরা যে পারমিশন দিচ্ছে সেই ক্ষেত্রে তাহলে মানে এটা আমি বলতেছি ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে যেগুলো, এটা অন্য ক্যান্টনমেন্ট বোর্ডের অন্য রুলস থাকতে পারে। কিন্তু এটা কি আপনি মনে করেন যে এটা কোনো ঝুঁকি তৈরি হচ্ছে? কারণ ঝুঁকি ধরেন ফর এক্সাম্পল আমি যদি একটু অন্যভাবে বলি যে আমি 6 তলা বাড়ি একটা করেছি, এখন আমাকে বলছে যে 6 তলা যে এটা 7 তলা করা যাবে তার একটা স্ট্রাকচারাল ডিজাইন আপনি সাবমিট করেন। যে আমি একটা ডিজাইন বানিয়ে দেখালাম যে হ্যাঁ এই ডিজাইন বানিয়ে দিলে হবে না, ওই স্ট্রাকচারাল ডিজাইন যেটা আছে ওইটার উপরে তো আপনি কাজ ওইটাকে জাস্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা 7 তলা করা যায়। তো সেখানে অনেক সময় চেক টেক, হ্যাঁ যেমন আমি একটা বিল্ডিং, এই ধরনের একটা বিল্ডিং, লাকিলি আমি ওই বিল্ডিংটা মিরপুর সিরামিকের হোলো ব্লক দিয়ে করেছিলাম 6 তলা। তো ওইটাকে 7 তলা করার জন্য ডেভেলপার আমাকে বলল। আচ্ছা। তো আমাকে কিন্তু ওই হোলো ব্লকের ওয়েট কত সেটাও আমাকে ক্যান্টনমেন্ট বোর্ডে, অর্থাৎ ক্যান্টনমেন্ট বোর্ড তো ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ এমএসটি যাকে বলে, আচ্ছা বাংলাদেশ এমএসটি, তো ওখানে আমার ওই ব্লকটা তারা ওয়েট করছে এবং পার স্কোয়ার ফিটে কী লোড আসে এবং সেই লোড নর্মাল সলিড ব্রিকের চেয়ে কম, এটাকেও আমাকে প্রমাণ করতে হয়েছে। এবং এগুলি সব দেখার পর
তাকে আমাকে একটা ফ্লোর এক্সটেনশনের পারমিশন দিচ্ছে। মানে ওরাগুলো তো প্রপারলি চেক টেক করে কোন যায়, এবং যদি কোনো কারণে কলাম আন্ডার হয়ে থাকে, আন্ডার ডিজাইন হয়ে থাকে, তখন ওটাকে রেট্রোফিটিং আচ্ছা করার পারমিশন দেয় তারা। রেট্রোফিটিং করে তখন আপনি ইয়েটাকে বাড়িয়ে একটু স্ট্রেংথটাকে বাড়িয়ে নিলেন, লোড ক্যালকুলেশনটা করে নিয়ে সেভাবে সাবমিট করতে হয়, এবং তারা খুব স্ট্রিক্টলি এটা ফলো করে। সো এই ক্ষেত্রে তো একজন এখানে আর্কিটেক্টেরও কিছু ভূমিকা থাকবে, কারণ যখন আপনি কলামগুলো নিয়ে কাজ করবেন বা ওয়াল টোয়ালগুলো নিয়ে কাজ করতে যাবেন, সো একটা বিল্ডিং করতে গেলে আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি আছেন, এই দুজনের মধ্যে যে কম্বিনেশনটা, যে ব্যালেন্স একটা প্রয়োজন, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা কীভাবে? এটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো আর্কিটেক্টটা মেনলি ফাংশনাল আর অ্যাস্থেটিক ডিজাইন জিনিসটা বেশি কনসার্ন, আর আমরা হলাম বিল্ডিংয়ের সেফটি নিয়ে কনসার্ন। আর আর্কিটেক্টরা চাবে যে কলাম ছাড়া যেন বিল্ডিং করা যায়, এরকম বিল্ডিং কলাম দেবে না, বিল্ডিং সেটা তো সম্ভব না। মানে তারা কলাম মানে হয়তো এলিভেশনের জন্য অনেক জায়গায় অনেক ধরনের ইয়ে নিয়ে আসে, ওনারা একটা ক্যান্টিলিভার অনেক বড় করে দেয়। ফাংশনালিটির জন্য হয়তো দেখা যাচ্ছে কলামগুলি গ্রিড নাই। তো একটা আর্থকোয়াক রেজিস্ট্যান্ট বিল্ডিং করতে হলে কলামগুলি গ্রিডে থাকা মানে বাঞ্ছনীয় আর কি, না থাকলে আর্থকোয়াক তেমন রেজিস্ট্যান্স হয় না। কলামগুলি একই লাইনে থাকতে হবে। তো ফাংশনালি অনেক সময় দু একটা কলাম এদিক ওদিক হয়, তখন আমরা চেষ্টা করি কলামগুলিকে কীভাবে গ্রিডে আনা যায়। এইটার সঙ্গে এই ব্যাপারটাই আর্কিটেক্টদের সঙ্গে আমাদের একটু কন্ট্রাডিকশন হয়। মানে আর্কিটেক্ট একটা বিল্ডিং এর এলিভেশনের দিকে মোর কনসার্ন থাকে করে, বা ভেতরকার ফাংশনালিটি, রুম টুম বা কার পার্কিং এইসব নিয়ে তারা ইয়েগুলো করে। কিন্তু আপনাকে তো চিন্তা করতে হয় যে এই বিল্ডিংটা, এই ডিজাইনটা এটা দাঁড় করিয়ে রাখতে পারবে কিনা, 100 বছর টিকে থাকতে পারবে কিনা। অবশ্যই। তো এই জন্য দুজনের সঙ্গে ব্যালেন্স করতে পারলে একটা সুন্দর স্ট্রাকচার করা সম্ভব। তার মানে আপনার পরামর্শ হচ্ছে যে যখন কেউ বাড়ি করবে তখন স্ট্রাকচারাল এবং আর্কিটেক্ট দুজনকেই অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, দুজনকে অবশ্যই অ্যাসাইন করে। একটা বিল্ডিং করতে কিন্তু আরো দুটা ট্রেড লাগে, একটা হলো ইলেকট্রিক্যাল এবং স্যানিটারি এবং প্লাম্বিং। চারজনের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা সুন্দর বিল্ডিং। মানে এই কম্বিনেশন যদি সুন্দর হয় এবং একটা ভালো টিম কাজ করে, তখনই একটা ভালো বিল্ডিং হয়। মানে একটা বাড়ি অনেক সুন্দর হলো, কিন্তু সেফ হলো কিনা, বা সুন্দর বাড়ি হলেই কি সেটা সবসময় কি সেফ? এটা হতেও পারে। আমরা অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখি, অনেক সময় ঢাকার বাইরে যাচ্ছি, হাইওয়ের পাশে দেখলাম একটা খুব বিউটিফুল বাড়ি আর্কিটেকচারালি। আমি এরকম রিসেন্ট আমি একটা জায়গায় ভিজিট করেছি, তো ওখানে একটা বাড়ি দেখলাম, যিনি বাড়িটা সুন্দর, কোনো সন্দেহ নেই। তো যিনি বাড়িটা করেছেন উনি নিজে বলেন যে আমি ইন্ডিয়া গেছি, বিভিন্ন দেশে যাই, আমি এরকম ছবি টবি তুলে নিয়ে এসেছি, তারপর আমি নিজে স্কেচ করে, মানে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের অ্যাটাচমেন্ট ছাড়া ওই, বাট বাড়িটা দেখতে লুক্রেটিভ হয়েছে, কোনো সন্দেহ নেই। তো এইটার ব্যাপারে আপনি কি বলবেন? এরকম কিন্তু হয় অনেক জায়গায়। হ্যাঁ, হয়, মালিকরা নিজেরাই এগুলি করে। তো এগুলি করলে ওইটার যদি কোনো, হ্যাঁ, উনি একটা লেআউট করে দিতে পারে, কিন্তু উনি লেআউট করার পরে যদি একজন ইঞ্জিনিয়ার দ্বারা ওইটা যদি ডিজাইনটা না করায়, তাহলে বিপত্তি হবে। মানে এই বিল্ডিংটা আসলে কি তার জন্য সেফ নাকি? হ্যাঁ, সেফ কি না এটা তো একজন ইঞ্জিনিয়ার বলতে পারবে। হ্যাঁ, তাই না? যেমন মনে করেন যে আমার এক রিলেটিভ, উনি ব্রিক স্ট্রাকচার, মানে বিল্ডিংটা ব্রিকের, 6 তলা বিল্ডিং ব্রিকের, পুরোটাই ব্রিক দিয়ে। আগে তো হতো ব্রিক দিয়েই করতেন 10 ইঞ্চি বল। তো উনি নিজে একজন সচিব, কিন্তু আবার বুয়েট থেকে পাস করা সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা। যার ফলে হয়েছে কি, উনি নিজের ইঞ্জিনিয়ারিং নলেজ থেকে এখানে কাজে লাগাতে গিয়ে 10 ইঞ্চি ওয়াল অনেকগুলি উনি ভেঙে ফেলেছে। এবং ওই বাড়িটা যখন দেখলাম, তখন দেখলাম আমার কাছে খুব ভীতিকর মনে হলো যে এটার ভিতরে কোনো ওয়াল নাই। একটা স্টেজে যায়, ধরেন 2টা ফ্লোর সে একদম ওপেন করে ফেলছে। তা আল্লাহ যে এই পর্যন্ত এটাকে টিকিয়ে রাখছে, এটা আল্লাহর অশেষ রহমতে টিকে আছে। মানে এই ধরনের কাজগুলি আসলে আমরা যে করে ফেলি না, কিন্তু একজন ইঞ্জিনিয়ার, উনি তো প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, এই জন্য করতে পারছে। আমরা যেহেতু প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, তো আমরা কিন্তু এই কাজগুলি করতে যথেষ্ট চিন্তা ভাবনা করে করতে হয়। এটার সঙ্গে আমি একটা ওয়াল ভেঙে ফেললাম, এই ওয়াল ভাঙার সঙ্গে ফাউন্ডেশনের রিলেশন আছে। চাইলে একটা ওয়াল ভেঙে তাহলে ওই এগুলো তো লোড বেরিং ওয়াল, একটা ওয়াল ভেঙে ফেললে অন্য ওয়ালগুলির উপর লোড ট্রান্সফার হয়ে যায়, তখন ওইটা ফাউন্ডেশনের উপর যায় এফেক্ট চলে আসে। কাজে এগুলি কিন্তু মানে যত সহজভাবে একজন করতে পারে,
একজন প্রকৌশলী তত সহজভাবে করতে পারে না, অনেক ক্যালকুলেশন করতে হবে, হিসাব ক্যালকুলেশন করতে হয়। কিন্তু দিন শেষে কিন্তু যদি এটা কিছু একটা হয়, প্রকৌশলী যদি ইনভলভ থাকে এবং সে যদি এগুলি টেক কেয়ার না করে বা কেয়ার না নিয়ে করে, যদি তো দুর্ঘটনা হয় তাকে কিন্তু টোটালি রেসপন্সিবিলিটি চলে যাবে প্রকৌশলীর কাছে, প্রকৌশলীর উপর চলে যাবে। যিনি সিভিল ইঞ্জিনিয়ার তাই না? ছিলেন। আপনারা যে ডিজাইন, কারণ আমাদের একটা কথা বলি, ইঞ্জিনিয়ারদের কিন্তু অনেক দায় আছে। যেমন মনে করেন আমি যদি কোনো জায়গায় সাইট সুপারভিশন করি, হয়তো আমরা 100% ওকে পাই না, এই মিস্টেক অনেক মিস্টেক থাকে। তো এইগুলি আমরা কিন্তু লিখিত দিয়ে আসি। লিখিত এই জন্য দেই যে এমনভাবে একটা কন্ডিশন দিয়ে দেয় যে এইটার রেকটিফাই না করলে ছাদ ঢালাই করা যাবে না। ওকে, আর হ্যাঁ, আমি ছাদ ঢালাই করলাম, রেকটিফাই না করলাম, কিন্তু আমার যে লিখিত ব্যাপারটা আছে না, এটাই আমাকে পরবর্তীতে সেভ করবে যে আমি তো এটা লিখে দিয়ে আসছি। এই জিনিসগুলি, ভুলগুলি সংশোধন না করলে আপনি ছাদ ঢালাই করতে পারবেন না। আপনি করলেন কেন? যে এটা একটা অনেক সময় কাজে লাগে এগুলি আর কি, মানে এগুলো সেফটির জন্য করতে হয়। আপনি একটু আগে কলাম বিম নিয়ে কথা বলছেন। এই যে যখন ডিজাইন করেন তখন কলাম, বিম, স্ল্যাব এগুলোর উপরে তো বিল্ডিংটার মতো দাঁড়িয়ে থাকে। তো এইগুলোর মধ্যে কোনটা সবচাইতে বেশি ক্রিটিক্যাল লাগে? বা সবই তিনটাই ক্রিটিক্যাল, সবচেয়ে বেশি ক্রিটিক্যাল হলো কলাম। কারণ কলামের উপর টোটাল বিল্ডিংটাই রেস্ট করে এবং কলামের মাধ্যমে এই লোডটা ফাউন্ডেশনে ট্রান্সফার হয়। আর কলামটা কিন্তু সবাই ডিজাইন করতে পারে, একজন লেমানও কিন্তু কলাম ডিজাইন করে ফেলে। কারণ কংক্রিটের যে মূল জিনিসটা, কংক্রিট কম্প্রেশন নেয়, চাপ নেয়। যেহেতু চাপ নেয়, এটা যেন তেনভাবে করে দিলেই কিন্তু মিস্ত্রি মনে করে বিল্ডিংটা থেকে যাবে। তার ফলে কিন্তু একজন মিস্ত্রি দেখবেন যে অনেক সময় কলাম দিয়ে একটা বিল্ডিং দাঁড় করে ফেলে হচ্ছে, এবং সেই কলামটা দেখবেন যথেষ্ট স্লেন্ডার, চিকন করে। কারণ ও তো জানে যে কলাম তো কম্প্রেশন নাই, টেনশন মানে টান যদি নিত তাহলে কিন্তু সে যেমন বিমগুলি খুব মোটা মোটা দেয়। কারণ ধরে নেয় যে বিম কিন্তু তার মানে সে ধরে নেয় যে বিমের উপরে ছাদটা আছে আর কি, যার ফলে ওরা তো এই জন্য কলাম ডিজাইন করতে গেলে কলামের স্টেজিং অফ লোডিং আছে, এইগুলি কনসিডার করতে হয়। কলাম ডিজাইন কিন্তু আপনি বললেন স্ল্যাব, বিম, সবগুলি চেক কষ্টকর হলো কলামটা সবচেয়ে বেশি কষ্ট। হ্যাঁ, ডিজাইন করাও কষ্টকর, আবার এটা ক্রিটিক্যাল এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রাকচারও। মানে কলাম যদি দুর্বল হয় তাহলে টোটাল বিল্ডিংটাই দুর্বল। এবং আর্থকোয়েকের জন্য কলাম একটা ভাইটাল রোল প্লে করে, অনেকখানি ধরে রাখে। হ্যাঁ, মানে আর্থকোয়েকের জন্য কলাম একটা ভাইটাল রোল প্লে করে। কলাম যত স্ট্রং হবে ততই বিল্ডিং আর্থকোয়েক রেজিস্ট্যান্ট হবে, সঙ্গে তো আর শিয়ার ওয়াল থাকবেই। এই যে আপনি কলামের কথা বলছেন, এছাড়াও মানে একটা বিল্ডিং যখন হয় স্ট্রাকচারে কিছু মানে কমন কি ধরনের মিস্টেক আপনাদের চোখে পড়ে, যেগুলো খুবই কমন সচরাচর দেখা যায়? কমন যেটা হয় যে একটা হলো বিমের যে রড প্লেসিংটা যখন 2 লেয়ারে রড থাকে, তখন সেকেন্ড লেয়ারে রডটাকে তারা ধরেন ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারের যে ডিস্টেন্সটা বা গ্যাপটা 1 ইঞ্চি থাকা উচিত। এরা তখন 3 ইঞ্চি আমি পেয়েছি কোথাও। আচ্ছা, এইটা হলো একটা কমন মিস্টেক। এটা কিন্তু কমনলি প্রায় সাইটেই দেখা যায়, সব দেখা যায়। এটার গুরুত্বটা তারা বুঝে না। যত দুটো রড যত কাছে থাকবে ততই বিমটা বেশি লোড নিতে পারবে, স্ট্রেংথও বেশি, এবং ওইভাবেই ডিজাইন করা হয়। আমি ডিজাইন করছি তো ওই 1 ইঞ্চি গ্যাপ ধরে ডিজাইন করছি। এখন ওরা যদি 3 ইঞ্চি জায়গায় চলে যায়, এবং এমনও দেখা গেছে কোনো সাইডে ধরেন লেম্যান দিয়ে ডিজাইন করে, যেমন কাট অ্যান্ড পেস্ট ডিজাইন আছে কিছু, মানে যারা অটোক্যাড অপারেটর তারা কিন্তু ওরা নিজেরা ডিজাইন করে, নিজেরা একটা ডিজাইন দেখে। তারা তো জানে না যে রডের প্লেসমেন্টটা কোথাও হচ্ছে। দেখা যায় নর্মালি রডের টপে এবং বটমে থাকলে রডের উপরে স্ট্রেস আসবে, নাহলে রডের উপরে স্ট্রেস আসবে। আমি যদি মাঝখানে বিমের মাঝামাঝি জায়গায় যদি রড প্লেস করি তাহলে কোনো খালি টাকাটাই খরচ হবে, এবং কোনো আউটপুট পাওয়া যাবে না। তো এই ব্যাপারগুলির জন্য একজন মানে এক্সপার্ট ইঞ্জিনিয়ার দরকার, এবং এই মিস্ত্রিগুলি সচরাচর হয়। আর একটা হলো স্ল্যাবে যে রডটা টপে রাখার যে রডটা দেখেন, যখন আমার 5 ইঞ্চি স্ল্যাব যদি হয় তো ওই রডটা থাকবে হলো বটম থেকে 4 ইঞ্চিতে, দেখবেন যে এটা 3 ইঞ্চিতে আছে, তাহলে কি স্ল্যাবটা দুর্বল হয়ে গেল। এটা কিন্তু সচরাচর সবচেয়ে বেশি ঘটে। এটার মানে গুরুত্বটা সে তো বুঝতে পারতেছে না। আপনার কথা ধরে বলি যে সাইটে যে অনেক সময় মানে আপনারা যেভাবে বলে দিচ্ছেন, গাইডেন্স যেভাবে দিচ্ছেন, সাইটে সেভাবে অনেক সময় ফলো করে না যিনি ওই বিল্ডিংয়ের ওনার বা সাইটে যে মিস্ত্রিরা থাকে, অনেক সময় তাদের পরামর্শ, এই যে আপনাদের যে অ্যাডভাইসগুলো শুনতে চায় না বা নিজেদের মতো করে ফেলে, এতে তারা কী ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে? এটা তো
ঝুঁকি ব্যাপারটা হলো ঝুঁকি মানে করেন যে এটা তো আর শুনে মানুষ কিন্তু একটা বিল্ডিং ভেঙে পড়লে মানুষ মারা যায়, একটা বিল্ডিং না ভেঙে মানুষ মারা যায়, না ভেঙলেও মানুষ মারা যায়। কিভাবে? কারণ একটা ছাদ আপনি যেটা বললেন যে ওই যে রড প্লেসমেন্ট বা এইসব মিস্টেক, যে মিস্টেকগুলো সচরাচর হয়, এগুলি যদি গ্রস মিস্টেক হয়ে যায় তখন দেখা যায় বিমটা ফেটে গেল, আচ্ছা, ছাদটা ফেটে গেল, হ্যাঁ হ্যাঁ, তখন ওই রুমে ওই বিল্ডিংয়ে কেউ বসবাস করবে? ওই বিল্ডিংয়ে কি আপনি ভাড়া দিতে পারবেন? না, আপনার পুরো টাকাটাই তো লস, আপনি যে ইনভেস্ট করছেন টাকাটা লস না, আপনার বিল্ডিং কেউ ভাড়া নিবেন। যখন তখন যে ফাটল দেখা দিচ্ছে এই বিল্ডিং থেকে সবাই দূরে থাকবে যে এই বিল্ডিংয়ে এটা ভাঙতে পারে। তো এই কিন্তু যে লোকটা এটার মালিক সে কিন্তু মারাই বলতে হলে আমি বলবো সে মরার মতো অবস্থা, বেঁচে থাকো ইনভেস্টমেন্টের টাকাটা হলো, কারণ ওই বিল্ডিংয়ে কেউ থাকবে না, মানে টাকাটা অপচয় হয়ে আমি এটা বাস্তবে সম্মত। আমার এক বন্ধু এরকম একটা বিল্ডিং করছে, সয়েল টেস্ট না করে কোনো কারণে ফাউন্ডেশনটা সেটেল করে গেছে, যার ফলে প্রতিটা ফ্লোরে বিমগুলি ফেটে গেছে। আচ্ছা, এখন ওই বিল্ডিং ভাড়া হচ্ছে না, তা আমাকে দেখাইলো। তো আমি বললাম দেখো, মানুষ বিল্ডিং ভেঙে গেলে মানুষ মারা যায়, এই দেখো এই বিল্ডিংটা ভাঙে নাই কিন্তু কলাপস করে না, তখন মানুষ মারা ধরে নিতে হবে, কারণ তার তো এই বিল্ডিং ভাঙা ছাড়া কোনো উপায় নাই, তার সারা জীবনের সঞ্চয় এখানে সেই করছে এবং হয়তো ব্যাংক লোনও থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, তাকে ব্যাংক লোন করতে, হ্যাঁ অবশ্যই আশা করেছে যে এখান থেকে ভাড়া পাবে, মাসে মাসে ব্যাংক লোন শোধ করবে, এখন তার কোনো ইনকাম নাই, কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তো আমি এটাই বলছি, বিল্ডিং ভাঙলো যখন মানুষ মানে না ভাঙেও মানুষের আর্থিকভাবে ভেঙে যায় আর কি, সোজা কথা আর্থিকভাবে ভেঙে পড়ে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এখন ভূমিকম্প বেশ ঘন ঘন হচ্ছে, তো আমরা একটু ভূমিকম্পের আলোচনায় বোধহয় যাওয়া উচিত। এই আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিংগুলো করার জন্য মানে কি ধরনের ভুল সচরাচর সবাই করে বিল্ডিংগুলো করার সময়? যদি কোনো ইঞ্জিনিয়ার আর্থকোয়েক মানে রেজিস্ট্যান্ট বিল্ডিং রেজিস্ট্যান্সের জন্য কি ডিটেলিংটা করতে হবে এটা যদি না জানে তাহলে এই ভুলগুলি হবে। যেমন প্রথম সবচেয়ে আগে হলো এই কলমের গ্রিডটা যেন সবসময় আমরা চাবো যে গ্রিডে থাকে, একই গ্রিডে একই লাইনে সবগুলি কলাম থাকবে। একটা কলাম মনে করেন যে গ্রিড থেকে আউট হয়ে গেল, মানে অনেক দূরে, ধরেন একটা কলাম থেকে একটা কলামের গ্রিড আউট হয়ে 5 ফিট 6 ফিট চলে গেল, হ্যাঁ কোনো কারণে এটা হতেই পারে, ফাংশনালের জন্য অনেক সময় হয়ে যায়। তো এটার জন্য বিল্ডিংটাকে কিন্তু আর্থকোয়েক রেজিস্ট্যান্সটা একটু কমিয়ে দেয়, সেজন্য কলামটাকে আবার ওইভাবে ডিজাইন করতে হবে, মানে আপনার কস্টটা গ্রিড না থেকেও করা যায়, কিন্তু কলামটাকে স্ট্রেংথটাকে আর্থকোয়েকের যে আমাদের যে ফ্যাক্টরগুলো আছে, মানে আর্থকোয়েক ডিজাইনের যে ফ্যাক্টরগুলো কনসিডার করেই ডিজাইন করতে হবে, তাহলে আবার কোনো সমস্যা নেই। আরেকটা যেটা সমস্যা হয় যে আর্থকোয়েকের সময় আমরা যদি সয়েল টেস্টটা না করে বিল্ডিংটা করি, এটা সচরাচর সবচেয়ে বেশি ভুল হয়। মানুষ মনে সয়েল টেস্ট কেন করব, সয়েল টেস্ট না করে 6 তলা বিল্ডিং বলে যে আমার এখানে তো শক্ত মাটি, আমার 40 বছর আমরা এই বাড়িতে আছি, লাল মাটি, এরকম কথা প্রচলিত আছে, করতে পারে, কিন্তু সে তো জানে না যে এটার বিয়ারিং ক্যাপাসিটি কত। এখন মনে করেন একটা স্লিম বিল্ডিং, স্লিম মানে টাওয়ার টাইপ বিল্ডিং, এটার মধ্যে যে আর্থকোয়েক ফোর্স আসে, মানে আর্থকোয়েক হয়, তখন একদিকে সে এইভাবে হতে চায়, এখন হেলে যেতে চায়, কিন্তু বিল্ডিংয়ের যদি স্ট্রেংথ থাকে আবার হেলে যাওয়াতে আবার সোজা হয়ে যাবে যদি বিল্ডিংটা স্ট্রং হয়। আর বিল্ডিংটা যদি ফাউন্ডেশন যদি ফেল করে যায়, যে কয় না যে বিল্ডিংটা কাত হয়ে গেছে, কারণ একটা বিল্ডিংয়ের অনেকটা লোড একটা কলমের উপর এসে ভর করে। যখন এইভাবে আসে তখন ওই ধরেন যে ওই কলামটার উপর যখন ভর করে তখন হয় কি কলমটা ওই জায়গাটা সেটেল করে যায়, সেটেল করলে বিল্ডিংটা এরকম হয়ে যায়। আচ্ছা, আর্থকোয়েকে নর্মালি কিন্তু বিল্ডিং কলাপস করে না, নর্মালি যদি ডিজাইন করা থাকে কলাপস মানে ভেঙে চুরে পড়ে ডিজাস্টার বড় ধরনের কোনো কিছু এটা হয় না। নর্মালি যদি একজন মোটামুটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা যদি এটা ডিজাইন করা হয় তাহলে এটা ঘটার কথা না। মানে ডিজাইন যদি একজন ইঞ্জিনিয়ার ফলো করে করা হয়, কোড যদি কোড একদম গ্রস মিস্টেক হয় তাহলে না, যে একজন ইঞ্জিনিয়ার তো নিশ্চয়ই কিছুটা মানে কোড ফলো করে ডিজাইন করবে, তাই না? যার ফলে হবে কি ওরকম ডিজাস্টার হবে না। এখন আপনি যদি একজন লেমন দিয়ে ডিজাইন করে, একজন মিস্ত্রি, অনেক সময় মানে মিস্ত্রি দেবে, ওল্ড টাউনে অনেক বিল্ডিং মিস্ত্রি করে, ঢাকা শহরে অনেক বিল্ডিং আছে, তো এইগুলি বিল্ডিং নিয়ে কিন্তু চিন্তাটা বেশি। যার ফলে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং করতে গেলে ওখানে কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে, যে কোডে কিছু স্পেশাল ডিটেইলিং বলা আছে, সেই ডিটেইলিংগুলি অ্যাডাপ্ট করতে হবে, দিতে হবে এখানে, এবং সেটা জোন ওয়াইজ ভাগ করা আছে। যেমন ঢাকার জন্য একটা, যেখানে যত সিভিয়ার, সারা বাংলাদেশের জন্য একই কমন রুল ফলো করে না, যেমন মনে করেন যেখানে
আর্থকোয়াক প্রোন এলাকা, হ্যাঁ। সিলেট আর্থকোয়াক প্রোন এলাকা, তারপর আপনি মনে করেন জামালপুর, তো এইসব এলাকায় আপনার কোডে ওইভাবে বলা আছে যে এই ডিটেলিংটা করতে হবে। সো এই ডিজাইনটা এরিয়া টু এরিয়া বাংলাদেশের ভেতরে ডিফারেন্ট, একটু ডিফারেন্ট আর কি, এটা জানতে হবে যিনি ডিজাইন করতে হবে এবং তাকে ওই স্পেশাল ডিটেলিংগুলি দিতে হবে আর কি, মানে ডিজাইনের ভিতরে ইনকর্পোরেট করতে হবে এবং সেটাকে এনশিওর করতে হবে যে ওই অনুযায়ী বিল্ডিংটা। হ্যাঁ, যেমন মনে করেন এখন তো মনে করেন যে বিল্ডিং আগে তো আমরা ব্রিক চিপস দিয়ে ডিজাইন করতাম, তখন ব্রিক চিপসে 2,500 PSI আসে। হ্যাঁ, তো অনেকে বলবে যে হ্যাঁ আমি তো 3,000 পাই। আপনি কতবার পান? 10 বার টেস্ট করলে কি 10 বার পাবেন? পাবেন না। জিনিসটা এরকম, যেমন সিমেন্ট ভালো, ওই সিমেন্টটা ভালো, সিমেন্টটা আপনি যদি যে সিমেন্টটা 10 বার চেক করলে 10 বারই পাস করবে, ওইটাই হলো ভালো সিমেন্ট। আর যে সিমেন্টটা আপনি 10 বার টেস্ট করলে ধরেন 8 বার পাস হবে, 2 বার, এই ডিফারেন্স কিন্তু এই জন্য দামের ডিফারেন্স। হ্যাঁ, যত কোয়ালিটি সিমেন্ট হবে তত মনে করেন যে টেস্টে ভালো রেজাল্ট আসবে। যার ফলে আমরা ওই ভালো সিমেন্ট যদি বলি তখন ওইভাবে ডিটারমিন করতে হয় কত ফাইনেস সিমেন্টে আছে। জাপানে তো জাপান ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি আর্থকুইক এলাকা, তো এই জাপানের থেকে আমরা আর্থকুইক রেজিস্ট্যান্সের জন্য কি কোনো টেকনোলজি বা কোনো নলেজ কি আমরা আমাদের দেশে অ্যাপ্লাই করতে পারি এখান থেকে? আমাদের দেশে অ্যাপ্লাই করার মতো অবশ্যই সুযোগ আছে। ওরা তো বেস আইসোলেশন মেথডে বিল্ডিংগুলি করে, তার মানে তারা করে কলাম এবং ফাউন্ডেশনের সঙ্গে একটা কুশনিং দিয়ে দেয়। কুশন মানে হলো শক অ্যাবজর্বার বলতে পারি আমরা। যখন এই প্রশ্নটা আমি হয়তো পরেই আপনাকে করতাম, যেহেতু প্রসঙ্গটা উঠলোই, আপনি যদি এটা একটু ডিটেইল করে, কারণ ইদানিং এই বেজ আইসোলেশন বা শক অ্যাবজর্ভার এই টার্মগুলো অনেক আসছে এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই জিনিসগুলো আসলে কি? এইগুলো যদি একটু এটা তো কিছু খুব জিনিস না, এটার মানে মেকানিজমটা আমাদের দেশে তো এখন ইউজ হয় নাই, মেকানিজমটা এখনো অত ডিটেলে হয়তো কেউ কাজ করেন এটার উপর। এখনও বিল্ডিং নতুন বিল্ডিংকে হয়েছে আমার জানা নেই এখনো যে বেস আইসোলেশন মেথডে বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে কিনা। তো এটার খুব সহজ যে বিল্ডিংয়ের উপর যখন আর্থকোয়াক ফোর্স আসে তখন এটা যে ভাইব্রেশনটা বা কম্পনটা বেশি হলে এই বিল্ডিংয়ের যে কলাম বিমের উপর এক্সট্রা স্ট্রেস আসে, স্ট্রেসটার কোনো সীমা নাই, মানে সীমা নেই জন্য যে আর্থকোয়াক তো কোনো মানে এটা তো গড গিফটের একটা জিনিস, আল্লাহর এটা আমরা ধরে নিই যে এই ম্যাগনিটিউডের হবে, এর চেয়ে বেশি ম্যাগনিটিউড তো আসতে পারে, আমরা 7 ধরে ডিজাইন করলাম, 8 তো আসতে পারে। তো সেই ক্ষেত্রে যদি বেস আইসোলেশন বা বেস ওই যে ওইটা করার থাকলে হয় কি বিল্ডিংয়ের অন্তত স্ট্রাকচারের উপর এক্সট্রা স্ট্রেসটা ওইভাবে আসে না। আচ্ছা, যেমন গাড়িতে আমরা যখন শক অ্যাবজর্ভার লাগে গাড়ির কাঁপুনিটা অনেক কমে যায় না, একটা স্প্রিংয়ের মতো কাজ করে, যার ফলে কি যে আর্থকোয়াক বড় মাত্রা আসলেও ওই মোমেন্টামটা কমিয়ে ফেলে। বিল্ডিংয়ের মোমেন্টাম কিন্তু একটা বিরাট ম্যাটার, বিল্ডিং যত হাই রাইজ হবে তত মোমেন্টাম বেশি। মানে ওই যে আমরা বলি না যে গাড়ির যখন ট্রাক একটা 10 টনের ট্রাক যখন একটা চলে, এটার ভেলোসিটি কম কিন্তু ওইটার মোমেন্টাম অনেক বেশি, মানে ভরবেগ। ওটাকে খুব স্লো চলে কিন্তু ওটা আপনি ইচ্ছে করে থামাতে পারবেন না, ব্রেক ছাড়া থামাতে যাওয়া মানে অনেক ওই পরিমাণ বল দিয়ে থামাতে হবে। তো এখানেও বিল্ডিংয়ের ওই একই জিনিস হয়, যখন আপনার আর্থকোয়াকটা আসে যখন এরকম কাঁপে, মানে এত মোমেন্টাম এসে পড়ে যে ওই স্ট্রাকচারাল মেম্বারগুলির উপরে এক্সট্রা স্ট্রেস, এই স্ট্রেসটাকে কমানোর জন্যই ওই বেজ আইসোলেশন। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে পুরো ঢাকার বিল্ডিংগুলোর কথা বা অনেক বিল্ডিং বাংলাদেশে আছে যেগুলো আর্থকোয়াকের জন্য ঠিক ওই পরিমাণ আর্থকোয়াক রেজিস্ট্যান্স বিল্ডিং না বা আর্থকোয়াক সহনীয় না, এইগুলোকে কি মানে বিল্ডিংটাকে এভাবে রেখেই ডিজাইনে কি কোনো কারেকশন বা চেঞ্জ আনা যায় যাতে করে এইগুলো সামনে আর্থকোয়াক রেজিস্ট্যান্স হবে বা এরকম কোনো? হ্যাঁ, এগুলি এখন তো অনেক বিল্ডিং এই ধরনের রেট্রোফিটিং বলি আমরা, রেট্রোফিটিং করতেছি। যদি কলাম অ্যাড করার প্রয়োজন হয়, কলাম বা অথবা বিশেষ করে শিয়ারেল যদি অ্যাড করা যায় তাহলে তো আর্থকোয়াক রেজিস্ট্যান্ট হবেই। তারপর কলামগুলি আমরা জ্যাকেটিং করি, মানে কলাম ধরেন এটা হচ্ছে 10-10, এটাকে আমরা 20-20 করে ফেললাম। আচ্ছা, তার কলামটা অনেক স্ট্রেন দিতে পারবে, আর্থকোয়াকের জন্য যথেষ্ট স্ট্রেন দিতে পারবে। তো এই মেথডগুলি এখন চলে আসছে এবং ফাউন্ডেশন স্ট্রেনথেনিং আমরা করতেছি। আচ্ছা, মানে বিল্ডিংটাকে ঠিক রেখে আপনারা এগুলোকে একটু মডিফাই করে এগুলোকে আর্থকোয়াক রেজিস্ট্যান্স করে ফেলা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা কি এই যে আর্থকোয়াক রেজিস্ট্যান্স করার জন্য এটা কি খুব বেশি এক্সপেন্সিভ?
এই আর্থকোয়াক রেজিস্ট্যান্ট করে ডিজাইন করা কনস্ট্রাকশন করা খুব একটা এক্সপেন্সিভ না, কিন্তু এক্সিস্টিং বিল্ডিংকে আর্থকোয়াক রেজিস্ট্যান্ট করতে গেলে একটু মানে যদি পুরনো ডিজাইন থেকে রেজিস্ট্যান্স না হয়ে থাকে, না হয় এটা করতে গেলে, কারণ এটা হলো কি, এটা হলো এটা ম্যাটেরিয়ালের চেয়ে এটা লেবার কস্টটা বেশি। কারণ এখানে তো আমি কোনো বাল্ক ওয়ার্ক করতে পারবো না, আমার অল্প একটু কাজ, কিন্তু অনেক টাইম নিয়ে করতে হয়। অনেক টাইম না, একটা বিল্ডিং এর অনেক, এটা বিল্ডিং এর লোকজন সব সরাতে হয়, তারপরে কলামগুলি ওইভাবে সেট করে, এটা হলো কাজ কম কিন্তু সময় অনেক বেশি লাগে, লেবারটা অনেক বেশি লাগে। যেমন যে নর্মাল কাজ করে যদি হয় ধরেন 5,000 টাকা খরচ, ওখানে লাগবে 30,000 40,000 টাকা লাগবে, মানে একটা কলাম 5 to 10 বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু এক্সিস্টিং বিল্ডিং না হয় যদি আমি নতুন একটা বিল্ডিং যদি আর্থকোয়াক রেজিস্ট্যান্ট করতে চাই, তাতে খুব একটা কস্ট বাড়ে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন মানুষ বিল্ডিং করবে তখনই তারা এইসব ব্যাপারে সতর্ক থাকবে, এবং একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে করলে আসলে খরচ খুব একটা বাড়বে না, খরচ খুব একটা বাড়বে না, সেফটি বাড়বে অনেক বেশি। আর একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, আমরা যে বিল্ডিংটা যদি 100% আর্থকোয়াক রেজিস্ট্যান্ট কখনোই করা সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু করতে গেলে মানুষের অর্থনৈতিক অবস্থা একটা ব্যাপার, অর্থনৈতিক ব্যাপারটা আছে, কারণ এত কস্টলি হয়ে যাবে নর্মাল লোক সেটা অ্যাফোর্ড করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। তো যেটা করা হয়, যেটা আর্থকোয়াক রেজিস্ট্যান্ট বিল্ডিং এই জন্য এভাবে করা হয় যেন মিনিমাম মানে লস অফ লাইফ হয়, বা মানুষের জীবন হানি হবে না, হয়তো আপনি আহত হতে পারেন। হ্যাঁ, এইটা হলো কনসেপ্ট, এই কনসেপ্টটাকে অ্যাডাপ্ট করে আর্থকোয়াক ডিজাইনটা করা হয়, জীবন হানি হবে না, জীবন হানি যতটা কমিয়ে আনা যায় আর কি। ধরেন যাদের, যেহেতু আমরা পুরনো বিল্ডিং নিয়ে কথা বলছি, যাদের এরকম পুরনো বিল্ডিং করা হয়ে গেছে, কিন্তু আসলে আপনি যেটা বলছেন যে 5,000 খরচ 30,000 টাকা খরচ হবে, বাট যাদের একটু বাজেট লিমিটেশন আছে, তারা মিনিমাম কি প্রিকশন নিতে পারে তাদের এই পুরনো বিল্ডিংগুলোর জন্য? মিনিমাম যে প্রিকশন বলতেছেন, যেটা না নিলেই নয়, তখন ওইটাকে আপনি কিছুটা ধরেন যে কস্ট কমানোর জন্য, হ্যাঁ, যে আপনি করা যায় যে আপনি খুব ক্লোজ সুপারভিশন করতে হবে, যে মিস্ত্রিরা তখন কাজ করে, তারা তো ফাঁকিবাজি করে, যে কোনো সাইটে এটা হয়। তারপরে আপনি ম্যাটেরিয়ালের যে ব্যাপারগুলি আছে, আপনি ম্যাটেরিয়ালটা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, হ্যাঁ, রড যদি যতটুকু প্রয়োজন অতটুকু রড ব্যবহার করতে পারেন, হ্যাঁ, মোটামুটি কিছুটা হলে তো কমানো যায়। কিন্তু এক্সিস্টিং বিল্ডিংয়ে আর্থকোয়াক রেজিস্ট্যান্ট করা একটু মানে যেহেতু মানুষের জীবন মরণ সম্পর্ক, তো তখন এটা যদি খুবই নাজুক অবস্থা থাকে বিল্ডিং, তাহলে তো মানুষ এটা করতেই হবে, কারণ এটা না করলে আপনার জীবন হানি হবে। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই, একটা লালবাগে একটা বিল্ডিংটা স্প্যান বড় না, 10 ফিট স্প্যান, তো বিল্ডিংটা হয়েছে কি 6-7 তলা বিল্ডিং, এখন মানুষ বসবাস করতেছে, কলামটা ছিল 10-10, ওটাকে ব্রিক দিয়ে 20-20 করছে। আচ্ছা, ব্রিক মানে ব্রিক দিয়ে জ্যাকেটিং করে, ব্রিকে জ্যাকেটিং করে 20-20 করছে, কিন্তু কলামটা কিন্তু কলাপস করে গেছে, কলামটা একদম ওরা কিন্তু দেখে নেই প্রথমে, কারণ ওরা তো ব্রিক দিয়ে জ্যাকেটিং করা ভেতরে বোঝা, তো পরে এটা যখন ভাঙ্গা হইল জ্যাকেটিং, দেখা গেলো যে কলামটা অলরেডি কলাপস করে গেছে, রড টড বেঁকে টেকে গেছে। তো আমি তো ভয় পেয়ে গেলাম, তো আমি ভবনের লোকদের বললাম যে আপনারা ইমিডিয়েটলি ভবনটা খালি করে দেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার কথায় কিন্তু তারা আশ্বস্ত হলো না, আপনি কিন্তু দেখতেছেন না, থানায় যায় বলতে হবে, কিন্তু পুলিশকে ইনফর্ম করতে হবে, আর যেহেতু আমি এসে পড়ছি এই দায় কিন্তু আমারও এসে পড়লো। কারণ যেহেতু আমি ব্যাপারটা বুঝে গেছি, আমি কিন্তু একজন এক্সপার্ট হিসেবেই গেছেন, হ্যাঁ, আমাকে তো আমি তার একটা কাজ করেন, তাড়াতাড়ি 6 ইঞ্চি পাইপ নিয়ে আসেন। আচ্ছা, 6 ইঞ্চি পাইপ দিয়ে আমি কোনো রকম 4টা বিমকে আমি প্রোটেকশন দিলাম, মানে সাপোর্ট দেব। তারপর আলটিমেটলি এটা আমি সলিউশন দিয়েছি, ওই জ্যাকেটিং করেই করছে আর কি, মাটি টাটি কেটে ফাউন্ডেশন করা সম্ভব হয়েছে। এখানে তারা করতে বাধ্য হয়েছে, যত টাকাই খরচ হোক, জীবন হানির সম্ভাবনা ছিল। জীবন হচ্ছে তো আর টাকার মূল্য বেশি না, কারেক্ট, তাই না? এই জন্য সম্ভব। কিন্তু আপনি ধরেন একটা বিল্ডিং নর্মালি আছে, আপনি কি মনে করেন থাক না, যেভাবে যতদিন জীবন পার করা যায়, যতদিন পার করা যায়, কিন্তু জীবন পার না, জীবন থেমেও যেতে পারে, এটা তো, তাই না? এই যে ওইটা তো ইমিডিয়েটলি একটা কলাপস করে গেছে, দেখে উনি এটা করতে বাধ্য হয়েছে, তা না হলে তো এটা কেউ করতোই না। বড় একটা ইনসিডেন্ট, ওই পাইপ একটা আনতে ধরেন 10,000 টাকার পাইপ লাগছে, একটা পাইপ 4টা পাইপ দিয়ে করতে হয়েছে, তাই না? এরকম
অনেক মানে আসে পড়ে আর কি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে জি। চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে আপনি বিল টক বাংলাদেশের অডিয়েন্সের জন্য, দর্শকরা যারা দেখছে আপনাকে, তাদের জন্য বিল্ডিং এর সেফটি নিয়ে শর্ট কোনো মেসেজ যদি দেন। বিল্ডিংয়ের সেফটির প্রথম যেটা আমি বলবো, তারা যেন প্রত্যেকেই সয়েল টেস্ট করে বিল্ডিংটা করে। 2 নম্বর হলো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি প্রফেশনাল, শুধু স্ট্রাকচারাল ডিজাইনই করেন। আমরা কিন্তু অনেক সময় সিভিল ইঞ্জিনিয়ার মানে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তা না, কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কাজ যারা করে তারা কিন্তু ডিজাইন করে না, তারা কনস্ট্রাকশন করে, ইমপ্লিমেন্টেশন করে, এক্সিকিউশন করে। তারা কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন হয়তো টুকটাক করতে পারবে, কিন্তু একদম Specialist না, ওটা পুরো ডিজাইন specialized করতে পারবো না। তো আপনি যেটা করতে হবে যে একজন প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইনটা করাবেন, এবং সেই ডিজাইনের যে ডিটেইলিংগুলি কোড ফলো করে যিনি তো অবশ্যই ডিজাইন করবেন, সেই কোডগুলি যেন ইমপ্লিমেন্ট হয় সেটা যেন অবশ্যই আপনারা এনশিওর করবেন। আর সয়েল টেস্টটা কেন বলছি, কারণ হলো আপনি কিন্তু কস্ট সেভ করতে হলে সয়েল টেস্ট মাস্ট। আপনি হয়তো বলবেন যে হ্যাঁ আমার মাটি তো অনেক ভালো, তো ভালো কত ভালো এটা তো আপনি জানেন না। হ্যাঁ, ধরলাম আপনি 1.5 টন বললেন বা 2 টন বললেন, আমি 2 টন ধরে ডিজাইন করলাম বা যে উনি করলো, কিন্তু আসলে 2 টন না, ওখানে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি 3 টন 4 টন যদি হয়, তাহলে আপনি বেশি টাকা খরচ করলেন না। মাটি শক্ত হলে আপনি ফাউন্ডেশন সাইজগুলি ছোট হয়ে আসবে, আপনি কস্ট সেভ হবে, রড সেভ হবে। এই ব্যাপারগুলি আমরা বুঝতে, আপনার ইঞ্জিনিয়ারের পয়সাটাকে সেভ করা না করে ইঞ্জিনিয়ারদের পয়সা দিলে ইঞ্জিনিয়ার কিন্তু আপনাকে পয়সা সেভ করে দিবে। ওই পয়সাটা আলটিমেটলি সেভ হয়ে কারণ যায়। ধরেন আপনি ওই ফাউন্ডেশন দেখলাম যে 1 লাখ টাকা আপনার বেশি লেগে গেল সয়েল টেস্ট না করার জন্য। কারণ আমি যদি ডিজাইন করি, আপনি যদি বলে ভাই আপনি এই 2 টন ধরে ডিজাইন করেন, হ্যাঁ, 2 টন ধরে ডিজাইন করে ফাউন্ডেশন সাইজ ধরে বড় বড় হয়ে গেল, 2 টন না, আমি একটু সেফ সাইডে থাকার জন্য আমি 1.5 টন ধরবো। আপনি 2 টন বললে আমি 1.5 টন ধরবো, কারণ আমার সেফটি আছে, আমি তো এটা না জেনে করতেছি। তো তখন তো ফাউন্ডেশনগুলি বড় বড় হয়ে গেল, তখন কস্ট এদিকে সেভ হবে কিন্তু ওদিকে বেড়ে দেখেন যাবে। যে আমাদের হয়তো দিবেন 50,000 টাকা, আপনি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার কস্ট বেড়ে গেছে। এটা আপনি দেখছেন না, আপনি তো নগদটা দেখলেন। হ্যাঁ, নগদটা দেখলাম যে আমি সয়েল টেস্ট করলাম না, 50,000 টাকা সেভ এই জন্য আমি বলবো কিন্তু সবসময় ওদিকে 2 লাখ টাকা সয়েল খরচ টেস্টটা বেড়ে গেল। করে বিল্ডিংটা করেন, এতে আপনার টাকা পয়সা অনেক সাশ্রয় হবে। এবং একজন এক্সপার্ট এবং একটা জিনিস এরকম হতে পারে যে মাটিটা উপরে ভালো নিচে খারাপ, সয়েল টেস্ট না করলে তা বুঝবেন না, তখন দেখবেন যে ওখানে পাইলের রিকোয়ারমেন্ট ছিল। এরকম অনেক সময় হয় যে বলুন না যে আপনি বললেন যে বিল্ডিং কাত হয়ে পড়ে কেন আর্থককে, এইসব কারণে হয়। যখন আর্থককের থ্রাস্টটা আসে তখন একটা কলামের উপর অনেক লোড চলে আসে, তখন ওই জায়গায় যে সয়েলটা লুজ থাকলে তখন সয়েলটা সেটেল করে যায় এবং বিল্ডিংটা কাত হয়ে পড়ে। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। একটি ভবন শুধু ইট সিমেন্টের গাঁথনি নয়, ভবনের সাথে জড়িয়ে থাকে মানুষের জীবন, সভ্যতা ও নিরাপত্তা। আপনাদের মতামত ও প্রশ্ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে বিল টক বাংলাদেশের পরবর্তী পর্বে, শুধুমাত্র এনপিবি নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।